খাতা কলম, গোলাবারুদ ও দিগম্বর কাহিনী। 12 ডিসেম্বর 1994 সাল। বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মতিঝিল শাপলা চত্বরে ছাত্রদের মহাসমাবেশের আয়োজন করেছে। মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মতিঝিল শাপলা চত্বরেই বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে দিয়ে ছাত্রদের মহাসমাবেশ করেছেন। ছাত্রদলের এই মহাসমাবেশে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বক্তৃতায় বলেছেন, বিরোধী দলের মোকাবেলা করার জন্য ছাত্রদল যথেষ্ট। ছাত্রদলের ওই মহাসমাবেশের পাল্টা মহাসমাবেশ হিসেবেই বঙ্গবন্ধু কন্যা আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের আয়োজন করেছেন এবং বেগম খালেদা জিয়ার ওই বক্তৃতার পাল্টা জবাব হিসেবে শেখ হাসিনা আজ বক্তৃতা করবেন। বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বিকেল 4:15 মঞ্চে উঠলেন। আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের মঞ্চের একটা বিশেষ এবং উল্লেখযোগ্য দিক হলো, কেবল ছাত্রলীগের নেতারা ও একমাত্র শেখ হাসিনা ছাড়া অন্য কোনো আওয়ামী লীগ নেতাকে মঞ্চে উঠতে দেওয়া হলো না। মঞ্চের নিচে উত্তর দিকে আওয়ামী লীগ নেতাদের বসার ব্যবস্থা হলো। শেখ হাসিনা ছাত্রলীগের দ্বারা পরিবেষ্টিত হয়ে মঞ্চে বসলেন। আওয়ামী লীগের নেতারা মঞ্চের নিচ থেকে মঞ্চে উঠে বক্তৃতা দিয়ে আবার মঞ্চের নিচে চলে গেলেন। বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় ছাত্রদের লেখাপড়ায় বিশেষ মনোযোগ দেওয়ার উদার আহ্বান জানালেন এবং মঞ্চে উপস্থিত ছাত্রলীগের নেতাদের হাতে খাতা কলম তুলে দিলেন। খাতা কলম তুলে দেওয়ার মুহূর্তে ফটো সাংবাদিকদের ক্যামেরা বারবার ঝলসে উঠল। তার পরের দিন দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিক পত্রিকার খাতা কলম তুলে দেওয়ার ছবি ছাপা হলো এবং ছাত্রদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার শেখ হাসিনার আহ্বানকে পত্রিকার শিরোনাম করা হলো। কিন্তু তার আগেই 9 ডিসেম্বর শুক্রবার 1994 বিকেল 3টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে শেখ হাসিনা ছাত্রলীগ নেতা অজয় কর, পঙ্কজ, হিমাংশু দেবনাথ, জ্যোতির্ময় সাহা, ত্রিবেদী ভৌমিক এবং আলমসহ মোট 9 জনকে ডেকে এনে সামনের আন্দোলনে প্রয়োজন হবে বলে গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র কেনার জন্য নগদ 1 লক্ষ টাকা দিয়ে বলেন, আগামী 28 ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার পর তোমরা ঢাকা শহরসহ সারা দেশে নজিরবিহীন ত্রাসের সৃষ্টি করবে। খালেদা জিয়ার পতন না পর্যন্ত প্রতিদিন 5 থেকে 10টা লাশ অবশ্যই ফেলতে হবে, নইলে জিয়ার পতন হবে না। এর জন্য যত টাকা লাগবে তোমরা পাবে, টাকার কোনো অভাব হবে না। তোমরা গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইগুলি রাখবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ রেড করলে এই সকল অস্ত্রশস্ত্র ও বোমা আমাদের হাতছাড়া হয়ে যাবে। এসব জিনিসপত্র বিশ্ববিদ্যালয়ের বাইরে নিরাপদ জায়গায় রাখবে। আর একটা দায়িত্ব তোমরা সিরিয়াসলি পালন করবে, সেটা হলো এই যে ইস্কাটন গার্ডেন রোড এবং ইডেন কলেজের পশ্চিম পাশে যে কোয়ার্টারগুলো আছে সেইগুলো সব সচিব উপসচিবদের। আমি শেখ হাসিনা হরতাল দিলেও এই সচিব উপসচিবরা পায়ে হেঁটে ঠিকই সচিবালয়ে যায়। এরপর যখন আমি হরতাল দেব তোমরা এদের বাসার কাছে ওত পেতে থাকবে। সেক্রেটারিরা হেঁটে সেক্রেটারিয়েট যেতে থাকবে। পথিমধ্যে তোমরা ওদের কাপড় চোপড় খুলে ন্যাংটা করে ফেলবে। ছাত্রলীগ নেতারা বলল, আমাদের 2 গ্রুপে ভাগ করে দেন। এক গ্রুপ গোলাবারুদ অস্ত্রশস্ত্রের দায়িত্বে থাকি, আর অন্য গ্রুপ সচিবদের উলঙ্গ করার দায়িত্বে থাকুক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন আলমকে সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিলেন। এরপর অনেক হরতাল যায়, কিন্তু সচিবদের ন্যাংটা করা হয় না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পক্ষ থেকে সচিবদের কাপড় খুলে উলঙ্গ করার দায়িত্বপ্রাপ্ত আলমকে রোববার তাগিদ দেওয়া সত্ত্বেও যখন সচিবরা উলঙ্গ হচ্ছে না, তখন তিনি শেখ হাসিনা ঢালাওভাবে যাকে কাছে পান তাকে সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিতে থাকেন। কিন্তু তারপরেও সচিবরা উলঙ্গ হচ্ছে না দেখে শেখ হাসিনা ভয়ানক রেগে গেলেন এবং সচিবদের উলঙ্গ করার মূল দায়িত্বপ্রাপ্ত আলমকে নগদ 20,000 টাকা দিয়ে বললেন, এই 20,000 টাকা এখন দিলাম, বাকি আরও 30,000 টাকা সচিবদের ন্যাংটা করার পর দেব এবং পরের হরতালেই ন্যাংটা করতে হবে, নইলে পুরো টাকা ফেরত দিতে হবে। ঠিকই পরের হরতালেই আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের সামনে একজনকে উলঙ্গ করে ফেলল। ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়ির বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে এই উলঙ্গ করার সফলতার সংবাদ পৌঁছালে তিনি খুশিতে মিষ্টি খাওয়ানোর জন্য আলমকে ডেকে আনতে লোক পাঠান, কিন্তু আলম ততক্ষণে পুলিশের হাতে ধরা পড়ে যায়। তার পরের দিন দেশের সকল সংবাদপত্রে দিগম্বর শিরোনামে ছবিসহ খবর ছাপা হলো।
জানা যায় এই উলঙ্গ দিগম্বরের শিকার হওয়া ব্যক্তি একজন সচিব নন, তিনি বাংলাদেশের একজন অতি সাধারণ নাগরিক, গোবেচারা পাবলিক। সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে ক্ষমতা দখলের প্রস্তাব। কোনো আন্দোলন, কোনো সংগ্রামেই কাজ হচ্ছে না। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একতরফাভাবে আগামী 15 ফেব্রুয়ারি 7ম পার্লামেন্টের নেত্রী হচ্ছেন এবং দ্বিতীয়বারের মতো সংবিধান অনুযায়ী সরকার গঠন করতে যাচ্ছেন। 7ম পার্লামেন্ট নির্বাচন, বিএনপির পুনরায় সরকার গঠন এবং খালেদা জিয়ার পুনরায় প্রধানমন্ত্রী হওয়া কিছুকেই যখন ঠেকানো যাচ্ছে না, তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 17 জানুয়ারি 1996 সন্ধ্যায় শেখ রেহানার ননদের গুলশানের বাড়িতে কর্নেল তারেক সিদ্দিকী, শেখ রেহানার ভাসুর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেই সর্বপ্রথম তারেক সিদ্দিকীকে কর্নেল থেকে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি দেন এবং তার নিজস্ব সামরিক স্টাফ নিয়োগ করেন। এর সাথে গোপনে আলোচনা করেন এবং তারেক সিদ্দিকীর মাধ্যমে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রমকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে সামরিক অভ্যুত্থান করে বেগম খালেদা জিয়া সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন। শেখ হাসিনা তার নিজের তরফ থেকে এবং তার দল আওয়ামী লীগের তরফ থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে কু করার ব্যাপারে সার্বিক নিঃশর্ত সমর্থন ও সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার পূর্ণ আশ্বাস দেন। 1982 সালে বিএনপি সরকার উৎখাত করার জন্য জননেত্রী শেখ হাসিনা তখনকার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ ইরশাদকে যেভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সাহায্য সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছিলেন, ঠিক একইভাবে 1996 মধ্য জানুয়ারিতে শেখ হাসিনা সেনাপ্রধান জেনারেল নাসিম বীর বিক্রমকে ক্ষমতা দখল করার জন্য সাহায্য সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিলেন। কিন্তু এবার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রস্তাবে সায় না দিয়ে উপরন্তু বলে পাঠালেন, আমি পেশাদার সৈনিক। পেশাদার সৈনিককে পেশাদার সৈনিকই থাকা উচিত এবং দেশে বর্তমানে যা চলছে তা রাজনৈতিক সংকট। রাজনীতিবিদদেরই এই রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা ও নিরসন করতে হবে। সেনাবাহিনী এই সংকটে জড়িত হয়ে নতুন সংকট সৃষ্টি করবে না। এরপরে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রচণ্ড হতাশ হয়ে এই দেশে আর থাকা যাবে না বলে মন্তব্য করেন। পুলিশের লাশ চাই, মিলিটারির লাশ চাই। আজ 10 ফেব্রুয়ারি 1996 সকাল 9টা জননেত্রী শেখ হাসিনা ধানমন্ডিস্থ তার নিজ বাসভবনের দ্বিতীয় তলায় ভিভিআইপি ড্রয়িং রুমে ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীম, সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, নারায়ণগঞ্জের শামীম ওসমান বর্তমানে আওয়ামী লীগ এমপি, অজয় কর, পঙ্কজ নিরঞ্জন সাহা, দীপঙ্কর, অসীম, সাধন দাসসহ মোট 11 জনকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ, জরুরি এবং খুবই গোপন বৈঠকে বসেছেন। আসছে আগামী 15 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এককভাবে জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই নির্বাচন বানচাল করার জন্য সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছেন। জীবন মরণ লড়াই। আজ বিকেল 3টায় পান্থপথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সমাবেশ এবং এই সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল হবে। এই সমাবেশ ও মিছিলের বিষয়ে শেখ হাসিনা বৈঠকে বসেছেন। জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত জরুরি, গোপনীয় এবং গুরুত্বপূর্ণ নির্দেশ ও কর্মসূচি দেওয়ার জন্যই এই বৈঠকে বসেছেন। জননেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভীষণ চিন্তিত ও মলিন দেখাচ্ছে। কেউ কোনো কথা বলছে না, তিনিও কোনো কথা বলছেন না, সবাই চুপ করে বসে আছেন। মনে হচ্ছে যেন যুদ্ধে পরাজিত রাজ্যহারা রানী আর তার সৈনিকেরা বসে আছেন। হঠাৎ কান্না বিজড়িত বাষ্পরুদ্ধ কণ্ঠে শেখ হাসিনা বললেন, আজ আমার একটা ভাইও বেঁচে নেই। যদি একটি ভাইও বেঁচে থাকতো তাহলে আমি যে নির্দেশ দিতাম, যে কর্মসূচি দিতাম তা অবশ্যই পালন হতো। তোমরা কি আমার ভাই হতে পারো না? আমি তো তোমাদের ভাই মনে করি। তোমাদের মাঝেই আমার হারিয়ে যাওয়া ভাইদের খুঁজে পেতে চাই। কিন্তু তোমরা কি আমাকে বোন মনে করো? যদি তোমরা আমাকে বোন মনে করো আর যদি সত্যি সত্যিই তোমরা আমার হারিয়ে যাওয়া ভাই হও, তাহলে এই কঠিন দিনে কঠিন কর্মসূচি পালন করার জন্য প্রস্তুত হও। সকলেই আমার সাথে শপথ নাও। বলেই উপস্থিত সকলকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শপথ বাক্য উচ্চারণ করলেন। আমরা শপথ নিতেছি যে কোনো ধর্মের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা জীবন উৎসর্গ করলাম এবং আমরা আরও শপথ করিতেছি যে আমাদের নেত্রী শেখ হাসিনার যে কোনো ধরনের নির্দেশ তা যত কঠিনই হোক না কেন জীবন দিয়ে পালন করব। শপথ বাক্য পাঠ শেষ হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, আজ আমি 10টা পুলিশের লাশ চাই, 5টা মিলিটারির লাশ চাই। পুলিশের লাশ চাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নতুন কিছু নয়।
অতীতে বহুবার তিনি পুলিশের লাশ চেয়েছেন, কিন্তু আজকের মতো এত আনুষ্ঠানিকতা, এত নাটকীয়তা করে অতীতে কখনও তিনি পুলিশের লাশ চাননি। অতীতে তিনি মাঝে মধ্যেই বলতেন পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই, কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলতেন না, খুব কড়া করেও বলতেন না। হঠাৎ বিড়বিড় করে কথাগুলো বলতে থাকতেন। বঙ্গবন্ধু শেখ হাসিনা বিড়বিড় করে পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই বলতে থাকতেও কেউ তা শুনতো না তা নয়, উপস্থিত সকলেই তা শুনত, কিন্তু কেউই তা গুরুত্ব দিত না এবং পালন করতো না। জননেত্রী শেখ হাসিনা পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই কথাগুলো হাওয়ার উপর ছেড়ে দিতেন, আর উপস্থিত সকলেই তার ন্যায় হাওয়াতেই কথাগুলো মিলিয়ে যেতে দিত। কিন্তু শেখ হাসিনা মন থেকে এমন কিছু ঘটানোর জন্যই কথাগুলো বলতেন, অথচ কেউই শেখ হাসিনার কথা পালন করতো না, পুলিশের লাশ ফেলতো না। আর সেই জন্যই আজ 10ই ফেব্রুয়ারি 1996 এত আনুষ্ঠানিকতা আর এত ভাবগম্ভীর পরিবেশে শপথের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা 10টা পুলিশের 5টা মিলিটারির লাশ চাইলেন। একটা ব্রিফকেস হাতে রুমে প্রবেশ করল শেখ হাসিনার ফুফাতো ভাই আব্দুর রব সেরনিয়াবাতের ছেলে আবুল হাসনাত আবদুল্লাহ, বর্তমানে জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্রিফকেস খুলে 500 টাকার নগদ 10টা বান্ডিল মানে 5 লক্ষ টাকা ঢেলে দিয়ে বললেন, এই নাও, যাও কর্মসূচি বাস্তবায়ন করো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডির বাসা থেকে রওনা হয়ে বিকেল 3টা 30 মিনিটে পান্থপথের সমাবেশের মঞ্চে উঠলেন। সমাবেশে 1000 তিনেক লোক জমায়েত হয়েছে। 3-4 জন নেতার বক্তৃতা শেষে শেখ হাসিনা বক্তৃতা দিতে উঠলেন। বক্তৃতার শুরুতেই তিনি বললেন, আমরা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে মিছিল নিয়ে যাব, আপনারা সকলেই মিছিলে অংশ নেবেন। বঙ্গবন্ধু কন্যা যেই কথা বললেন আর অমনি চতুর্দিক থেকে বোমা পটকা গুলি শুরু হলো। মুহূর্তের মধ্যে সমবেত জনতার দিক জ্ঞান শূন্য হয়ে কে কোথায় গেল তার হদিশ পাওয়া গেল না। সমাবেশস্থল ফাঁকা, শূন্য হয়ে গেল। মঞ্চের নেতারা পুরি কি মুড়ি করে মঞ্চ থেকে লাফিয়ে পড়ে পালাতে লাগলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অতি কষ্টে মঞ্চ থেকে নামিয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে নিয়ে যাওয়া হলো। পালানোর প্রতিযোগিতায় নেতারা কেউ কারো চেয়ে কম গেলেন না। এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মঞ্চের সিঁড়ি দিয়ে নামতে দেরি হচ্ছিল। এই অবস্থায় পিছনে পড়ে যাওয়া এক নেতা, বর্তমান মন্ত্রী, তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে পালিয়ে যায়। সমাবেশ ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল কর্মসূচি ব্যর্থ হয়। পরে গোলযোগের কারণে পুলিশ সোনারগাঁ রোড, পান্থপথ, গ্রিন রোড ইত্যাদি রোড যানবাহন চলাচল বন্ধ করে দিলে কলাভবন রোডে যানজটে আটকা পড়া বিআরটিসির 2টি দোতলা বাস, 3টি ট্রাক, 3টি পিকআপ গাড়ি, 5টি প্রাইভেট কার, 4টি বেবি ট্যাক্সি এবং ধানমন্ডি 32-এর সামনে শুক্রবার পেট্রোল পাম্পের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু ভবনের স্টাফ দিয়ে আগুন লাগিয়ে প্রতিশোধ হিসেবে জ্বালিয়ে দেওয়া হলো। শেখ হাসিনা ধানমন্ডি 32-এর সামনে নিজ হাতে একটা স্কুটারে আগুন লাগিয়ে দিলেন। বেঈমানটা আসতেছে। বেগম খালেদা জিয়ার দল বিএনপি 15ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত করতে না পারায় এতদিন পর্যন্ত বিএনপির পক্ষে থাকা রাজনৈতিক মহল, প্রশাসন ও অন্যান্যরা এখনও প্রকাশ্যে বিএনপির বিরোধিতা শুরু করেন। 17ই ফেব্রুয়ারি শনিবার 1996 দুপুর প্রায় 3টা ধানমন্ডি 5 নম্বর রোডের বঙ্গবন্ধু শেখ হাসিনার 54 নম্বর বাড়ির উপরের তলায় 86 87 79 টেলিফোন বেজে ওঠে। ফোনটি রিসিভ করে হ্যালো বলতেই ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো, হ্যালো, আমি হানিফ। হানিফ? কোন হানিফ? আমি নগরের সভাপতি হানিফ, ঢাকার মেয়র। আসসালামু আলাইকুম হানিফ ভাই, আপনি? হ্যাঁ আমি। আপনি কে? আমি ... ও ভালো আছো ভাই? জি ভালো। আমি একটু নেত্রীর সাথে কথা বলতে চাইছিলাম। অনেক দিন অসুস্থ ছিলাম, কথাবার্তা বলতে পারিনি, তাই এখন একটু বলতে চাই। নেত্রীকে একটু দেওয়া যায়? জি ধরেন, দেখছি নেত্রী কোথায়। বঙ্গবন্ধু কন্যা ভাত খেয়ে বেসিনে হাত ধুচ্ছিলেন। বলা হলো, আপা মেয়র ফোন করেছে। নেত্রী হাত মুছতে মুছতে ফোনের দিকে হেঁটে আস্তে আস্তে বললেন, মহিউদ্দিন ভাই তো চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র না, ঢাকার মেয়র। শুনেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থমকে গিয়ে আপন মনে বলে উঠলেন, বেঈমানটা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, গভীরভাবে কিছু একটা ভাবলেন। মনে হয় ফোন ধরবেন কি ধরবেন না চিন্তা করলেন। তারপর ধীর পায়ে এগিয়ে এলেন, ফোনটা ধরলেন। হ্যালো? না এখানে না 32-এ আসেন। 32 মানে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে। পবিত্র জায়গায় আসেন, পবিত্র জায়গায় বসে আলোচনা করি।
হ্যাঁ, এক্ষুনি আসেন। হ্যাঁ, আপনি না আসা পর্যন্ত আমি আছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টেলিফোনটি রেখে দিয়ে বললেন, চল চল 32-এ যাই, বেঈমানটা আসতেছে, চল 32 যাই। সবাই মিলে ধানমন্ডি 32 ভবনে বঙ্গবন্ধু ভবনে যাওয়া হলো। শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের গেটের বাইরের রাস্তায় পায়চারি করতে লাগলেন আর ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের অপেক্ষা করতে লাগলেন। মিনিট 20 পরেই বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো জিপ গাড়িতে করে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হানিফ 32-এর বঙ্গবন্ধু ভবনের সামনে এসে পৌঁছালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এগিয়ে গিয়ে নিজ হাতে মেয়র হানিফের জিপের দরজা খুললেন আর বলতে লাগলেন, এই যে আগামী দিনের এলজিআরডি মিনিস্টার। এলজিআর মিনিস্টার ছাড়া কি ঢাকার মেয়র চলতে পারে? এলজিআরডি মিনিস্ট্রি তো আপনার, আপনিই তো এলজিআরডি মিনিস্টার। এই কথা বলতে বলতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মেয়র হানিফকে জিপ গাড়ি থেকে নামিয়ে এনে উপস্থিত সকলের সাথে মেয়র হানিফকে দেখিয়ে এই যে আগামী দিনের এলজিআরডি মিনিস্টার বলে পরিচয় করিয়ে দিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুখে এই কথা শুনে মেয়র মোহাম্মদ হানিফ খুশিতে ডগমগ হয়ে বলল, নেত্রী যা বলেন, নেত্রী যা বলেন। নায়ক, মন্ত্রী ও জনতার মঞ্চ। তারপর মেয়র হানিফকে বঙ্গবন্ধু ভবনের অফিস কক্ষে এনে শেখ হাসিনা বললেন, এই মিষ্টি আনো, মিষ্টি আনো, হানিফ ভাইকে মিষ্টি খাওয়াও। মিষ্টি খেতে খেতে বঙ্গবন্ধু কন্যা বললেন, বঙ্গবন্ধু ছিলেন মহানায়ক আর আপনি হলেন নায়ক। নায়ক না হলে কি চলে? সারা দেশ জাতি এখন তাকিয়ে আছে নায়কের দিকে, মানে আপনার দিকে। নগরবাসী তাকিয়ে আছে আপনার দিকে। আমি এই পর্যন্ত এনে দিয়েছি, এখন আপনি ফিনিশিং দেন। এখন আপনার পালা। আপনি নায়ক, আপনার হাতেই সব। আপনার হাতে আর আমার হাতে আর কিছু নেই। আমার যা ছিল সব আমি করেছি। আপনি মেয়র, আপনি নায়ক। এখন আপনি ফিনিশিং গোল করবেন। আপনি ছাড়া ফিনিশিং হবে না। আপনার হাতেই ফিনিশিং হবে বলেই খেলা এখনও বাকি আছে। আপনারাই তো বঙ্গবন্ধুকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন। আপনারা যদি সেদিন আমার পিতাকে আশ্রয় না দিতেন, সাহায্য সহযোগিতা না করতেন, তাহলে কি আমার পিতা শেখ মুজিব থেকে যাদের পিতা হতে পারতেন? এই আপনারা ঢাকার মানুষেরা বানিয়েছেন। আজ আমি তার মেয়ে। আমাকে যদি আপনি সাহায্য না করেন, আমি কি করে বড় হব? আমার ভাইয়েরা কেউ বেঁচে নেই। আপনি আমার ভাই, আমি আপনার বোন। আমাকে আপনি সহযোগিতা করেন। আমি কখনোই আপনার কথা ভুলব না, আপনাকে ছাড়া চলব না। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ বলল, হ্যাঁ নেত্রী, আমাকে 1 মাস সময় দেন, আমি খালেদা জিয়াকে ফেলে দেব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না না, 1 মাস সময় দেওয়া যাবে না, আপনি 15 দিনের মধ্যেই ফেলে দেন। এই বৈঠকে ঠিক হলো প্রেস ক্লাবের সামনে স্থায়ী মঞ্চ তৈরি করে এখান থেকেই যতক্ষণ খালেদা জিয়ার পতন না হয় দিনরাত 24 ঘন্টা স্থায়ীভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার। পরবর্তী সময়ে নাট্যশিল্পী ও টিভির খবর পাঠক রামেন্দ্র মজুমদার ও নাট্যশিল্পী পীযূষ বন্দ্যোপাধ্যায় এই মঞ্চের নাম দেন জনতার মঞ্চ। প্রেস ক্লাবের সামনের এবং সচিবালয়ের উত্তরের তোপখানা রোডের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অর্থাৎ পল্টনের মোড় থেকে হাইকোর্ট পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাস্তার মাঝখানে বিশাল মঞ্চ তৈরি করে প্রতিদিন চলতে থাকলো গান বাজনা, বক্তৃতা, আবৃত্তি ইত্যাদি। এক পর্যায়ে এই মঞ্চে এসে যোগ দিলেন সচিবালয়ের কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী। এই সবই চলতে লাগলো ঢাকার মেয়র শেখ হাসিনার ভাষায় নায়ক ও আগামী দিনের এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ হানিফের নেতৃত্বে। শেখ হাসিনা জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক। বেগম খালেদা জিয়ার নেতৃত্ব 7ম সংসদ একদিনের অধিবেশনে মিলিত হয়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান করে 7ম সংসদ বিলুপ্ত বা বাতিল ঘোষণা করল এবং আগামী 12 জুন 1996 ইংরেজিতে 8ম জাতীয় সংসদ নির্বাচনে এর তারিখ ঘোষণা করল এবং সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো। সাবেক সেনাবাহিনী প্রধান এরশাদ আমলের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান বর্তমানে শেখ হাসিনার মন্ত্রী এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাম বর্তমানে আওয়ামী লীগ এমপি ও রেড ক্রিসেন্টের চেয়ারম্যান। এর মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রমের সাথে আলোচনার প্রস্তাব পাঠান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নাট্যশিল্পী লুৎফুন নাহার লতা বর্তমানে আমেরিকা নিবাসী ও তার স্বামী অবসরপ্রাপ্ত মেজর নাসির সেনাপ্রধান জেনারেল নাসিমের সাথে শেখ হাসিনার বৈঠকের আয়োজন করে। নাট্যশিল্পী লতা ও তার স্বামী
মেজর অবসরপ্রাপ্ত নাসির বনানীর কুলসুম ভিলা 117 বনানী ব্লক ই রোড 4-এর ছায়াঘেরা সিরামিকের 4তলা ভবনের 3য় তলায় বাসায় শেখ হাসিনা এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী 12 জুনের নির্বাচনে সেনাপ্রধান জেনারেল নাসিম এবং তার সৈনিকদের সাহায্য প্রার্থনা করেন। জবাবে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনাকে সাহায্য সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়ে বলেন, আপনি চাইলে এখন থেকে সেনাবাহিনী আপনার নির্দেশেই চলবে। এর জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, এটা যদি সত্যি হয় তবে ভবিষ্যতে আমিও আপনার নির্দেশেই চলব। এই বৈঠকের পর থেকে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরামর্শ ও নির্দেশেই সেনাবাহিনী পরিচালনা করতে থাকেন। নৌকা দুর্গাদেবীর বাহন। 1996-এর 12 জুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন দিল। আওয়ামী লীগও মনোনয়ন দিল। গোপালগঞ্জের 3টা আসন এবং বাগেরহাটে 2টি আসনের মোট ভোটারের প্রায় 65% ভোটার হিন্দু সম্প্রদায় হওয়ায় স্বাভাবিক কারণেই এই 5টি আসনে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী ছাড়া অন্য কোনো দলের জন্য কোনো মার্কার প্রার্থী নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কোনো কালেই বিজয়ী হয়নি এবং হবেও না। মকসেদপুর ও কাশিয়ারি, গোপালগঞ্জ ও কাশিয়ানি, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া, মোল্লারহাট ও ফকরিরহাট, বৈঠাঘাটা ও দাকক এই 5টি আসনে যতদিন পর্যন্ত 65% হিন্দু সম্প্রদায় থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী নৌকা মার্কায় একচেটিয়াভাবে বিজয়ী হতে থাকবে। এই 5টি আসনের প্রার্থীদের এলাকায় কোনো কাজ করতে হয় না। যে কোনো প্রকারই হোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগের নৌকা মার্কার টিকিট নিলেই সে যে কেউই হোক 75% ভোটে বিজয়ী হবে। এই 5টি আসনকে বলা হয় ভিক্ষার আসন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দয়া করে যাকে এই অঞ্চলের আসন ভিক্ষা দেবেন তিনিই এই অঞ্চলের জনপ্রতিনিধি বা জাতীয় সংসদ সদস্য অর্থাৎ এমপি। এই অঞ্চলের লেখাপড়া প্রায় অজানা একজন প্রবীণ বৃদ্ধ হিন্দু লোককে কেন আওয়ামী লীগকে ভোট দেন জানতে চাইলে ওই প্রবীণ বৃদ্ধ হিন্দু লোকটি বলেন, আমরা আওয়ামী লীগ ঠিক বুঝি না, আওয়ামী লীগকে ভোটও দেই না, আমরা ভোট দেই নৌকায়, অর্থাৎ নৌকা মার্কায় ভোট দেই। নৌকা মার্কায় কেন ভোট দেন জানতে চাইলে তিনি বলেন, নৌকায় ভোট দেব না, নৌকা যে দেবীর বাহন, মা দুর্গাদেবী এই বাহনে চড়েই স্বর্গ থেকে ধরায় এসেছিলেন অসুরকে দমন করার জন্য। আর আমরা যদি মা দুর্গার বাহন নৌকায় ভোট না দেই তাইলে দেবীর বাহনের অমর্যাদা হবে, মা দুর্গা অভিসম্পাত দেবে। এই জন্য দেখেন না, ভোটের সময় আমরা সকলেই গিয়ে মা দুর্গা দেবীকে খুশি করার জন্য মা দুর্গা বলে নৌকা মার্কায় ভোট দিয়ে আসি, একজনও বাদ যায় না। সকলে গিয়ে নৌকা মার্কায় ভোট না দিলে মা দুর্গা অসন্তুষ্ট হবে, আমাদের অমঙ্গল হবে। তাই যত কাম থাকুক, যত ঝামেলায় থাকুক, কোনো রকমে শুধু ভোট কেন্দ্রে যেতে পারলেই হলো, আমরা সকলেই গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আসব। রাজাকারের কাছে আসন বিক্রি। এই অঞ্চলের 5টি আসনের 3টি আসনে দাঁড়ালেন শেখ হাসিনা স্বয়ং, আর 1টি আসনে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম এবং মকসেদপুর কাশিয়ানির অপর আসনটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বহুবার কথা দিয়েছেন, নিজের থেকেই যেচে পড়ে কথা দিয়েছেন। মতিয়ার রহমান রেন্টুকে নানা ধরনের কাজ দিয়েছে, আর কাজ শেষে প্রতিবারই বলেছেন, তোমাকেই আমি মকসেদপুর কাশিয়ানির এমপি বানাবো। মতিউর রহমান রেন্টুর স্ত্রী ময়নাকেও বহুবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, তোমরা আমাদের জন্য যা করলে এবং যা করছো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, তোমাদের কথা কোনোদিন ভোলা যাবে না। তবে রেন্টুকে, মতিউর রহমান রেন্টু, আমি মকসেদপুর কাশিয়ানির এমপি বানাবো। কিন্তু না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা রাখলেন না, ওয়াদা রাখলেন না। কথা দিয়েও তিনি বঙ্গবন্ধু কন্যা কথা রক্ষা করলেন না, ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করলেন, ওয়াদা ভঙ্গ করলেন। যদিও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তৃতায় অসংখ্যবার বেগম জিয়ার উদ্দেশ্যে বলেছেন, ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করে না। শুধু মতিউর রহমান রেন্টু কেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনয়ন দিলেন না সাবেক ছাত্রনেতা, ত্যাগী এবং সৎ নেতা ইসমত কাদির গামা, আবুল হাসান, মুকুল বোস, এদের কাউকেই তিনি মকসেদপুর কাশিয়ানি থেকে মনোনয়ন দিলেন না। তিনি মনোনয়ন দিলেন এমন একজনকে যার বিরুদ্ধে সশস্ত্র রাজাকারীর অভিযোগ আছে। কথিত আছে লেফটেন্যান্ট কর্নেল ফারুক 1991 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর যোগসাজশে সশস্ত্র রাজাকার হয়েছিল। তাদের বাড়িতে রাজাকারের ক্যাম্প বানিয়েছিল এবং ওই অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী নিয়ে অনেক বাড়িঘর জ্বালিয়েছিল। তিনি লেফটেন্যান্ট কর্নেল ফারুক প্রখ্যাত মুসলিম লীগ নেতা সালাম খানের দূরসম্পর্কের ভাতিজা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি রাজাকারীর অভিযোগে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। পরবর্তী কোনো এক সময় সম্ভবত
72-73 সালে যশোর থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হন। 25 বছর সেনাবাহিনীতে চাকরি করে জেনারেল এরশাদের সাথে লাইন করে সাপ্লাই করে পোস্টিং নিয়ে প্রচুর টাকা পয়সা কামান। মতিউর রহমান রেন্টু, ইসমাত কাদের গামা, আবুল হাসান, মুকুল বোস এরা সকলেই মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মোকসেদপুর কাশিয়াদেবী থেকে মনোনয়ন দিলেন 71 রাজাকার এলপিআরে আসা লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানকে। কিন্তু কেন? সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় অসৎ পথে উপার্জিত অর্থ থেকে লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 1 কোটি টাকা দেন এবং এই নগদ টাকার বিনিময়ে শেখ হাসিনা মোকসেদপুর কাশিয়ানী আসনটি এলপিআরে যাওয়া লেফটেন্যান্ট কর্নেল রাজাকার ফারুক খানের কাছে বিক্রি করেন। হিন্দুরাই আমার বল ভরসা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেদিন আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করলেন সেদিন তিনি নিজে মোট 4টি আসন থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। গোপালগঞ্জের 1টি, বাগেরহাটের 2টি এবং ঢাকার ডেমরা থেকে 1টি। এই মোট 4টি আসন থেকে শেখ হাসিনা নিজে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পরের দিনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার ডেমরা আসন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিলে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে কয়েকজন নেতা জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলেন, আপনি গোপালগঞ্জ আর বাগেরহাটের 3টি আসন থেকে দাঁড়ালেন, অথচ ঢাকার 1টি আসন থেকেও নির্বাচনে দাঁড়ালেন না। 5টি আসন থেকে তো আপনি দাঁড়ালে পারেনি। খালেদা জিয়া 5টি আসন থেকে দাঁড়িয়েছে, আপনিও 5টি আসন থেকে দাঁড়ান। আপনি আমাদের নেত্রী, আপনি অন্তত ঢাকার 2টি আসন থেকে নির্বাচনে দাঁড়ান। জবাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন, গোপালগঞ্জে আর বাগেরহাটে তো 70% হিন্দু আছে, ঢাকায় কত পার্সেন্ট হিন্দু আছে? হিন্দুরা ছাড়া মুসলমানরা আমাকে ভোট দেয় না। মুসলমানরা বেঈমান ও অকৃতজ্ঞ, হিন্দুরা ইমানদার এবং কৃতজ্ঞ। আমি হিন্দুদের উপর ভরসা করতে পারি, বিশ্বাস রাখতে পারি, কিন্তু মুসলমানদের বিশ্বাস করা যায় না, ভরসা করা যায় না। এই জন্যই তো আমি 70% হিন্দুদের অঞ্চল গোপালগঞ্জ আর বাগেরহাট থেকে 3টি আসনে দাঁড়িয়েছি, কিন্তু ঢাকা থেকে 1টি আসনেও দাঁড়ায়নি। যাও, ডেমরা থেকে দাঁড়িয়েছিলাম, খোঁজখবর নিয়ে দেখলাম ডেমরায় তেমন হিন্দু নেই, তাই প্রত্যাহার করে নিয়েছি। ঢাকার মেয়র হানিফ বললেন, এটা আপনার ভুল ধারণা। মুসলমানরা ভোট না দিলে আপনার অন্যান্য প্রার্থীরা জিতবে কিভাবে? বঙ্গবন্ধু কন্যা বললেন, মূলত হিন্দুদের ব্যাংক ভোটটা পুরোটা পায়, বাকি আত্মীয় স্বজন নিজস্ব লোকলস্কর দিয়ে গুতিয়ে গাতিয়ে কোনো রকমে বেরিয়ে আসে। হিন্দুরা না থাকলে আমি, আমার দল 1টি আসনেও জিততে পারতাম না। হিন্দুরা যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে, এই জন্যই তো আমি এত আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছি। হিন্দুরাই আমার বল, হিন্দুরাই আমার ভরসা। নির্বাচনী প্রচারের কাজ দ্রুত এগিয়ে চলছে। সারা দেশ পোস্টার, প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার এবং দেয়াল লিখনে ছেয়ে গেছে। কোথাও এতটুকু খালি জায়গা নেই। প্রতিদিন রাত চলছে মিটিং আর মিছিল। সৈন্য নামানোর নির্দেশ দিয়ে চম্পট। 1996 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নাট্যশিল্পী লুৎফুর নাহার লতার মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে সংবাদ পাঠালেন যে 25শে মার্চ 1995 সপ্তম পার্লামেন্ট 24 ঘণ্টারও বেশি বিরতিহীন অধিবেশনে সংবিধানে যে সংশোধনী আনা হয়েছে তাতে রাষ্ট্রপতির হাতে সেনাবাহিনীর সকল কর্তৃত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সংশোধিত সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর সকল কর্তৃত্ব বিএনপির বর্তমান রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমের কাছে সেনাবাহিনীর কোনো কর্তৃত্বই নেই। এই সংবাদ শোনার পর শেখ হাসিনা বলেন, এই জন্যই খালেদা জিয়া দিনরাত পার্লামেন্টে বসেছিলেন। খালেদা জিয়া 24 ঘণ্টারও বেশি সময় ধরে সংসদ অধিবেশনে বসে থেকেই এই কুকীর্তি করেছে। আমি তো বুঝিনি, আগে চিন্তা করিনি। এরপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উত্তেজিত হয়ে বলেন, কিসের সংবিধান, কিসের সংশোধনী? আমি যা বলবো জেনারেল নাসিমকে তাই করতে হবে। জেনারেল নাসিম আমাকে কথা দিয়েছে, আমি যা বলবো, আমি যে নির্দেশ দেব নাসিম সেভাবেই সেনাবাহিনী চালাবে। লুৎফুল নাহার লতা, তুমি যাও, সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বলো আমি যেভাবে বলবো, যা বলবো সে যেন সেভাবেই তা করে। বাকি সব দায় দায়িত্ব আমার, আমি বুঝবো। সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর পুরো কর্তৃত্ব ও দায় দায়িত্ব রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের। কিন্তু
সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বীরবিক্রম প্রতিদিন প্রতি মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী পরিচালনা করতে লাগলেন। দ্বৈত নির্দেশনার কারণে ভিতরে ভিতরে সেনাবাহিনীতে সংকট সৃষ্টি হলো। রাষ্ট্রপতি রহমান বিশ্বাস সেনা কর্মকর্তাদের কোনো নির্দেশ দিলে সেনাপ্রধান জেনারেল নাসিম শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন। এমনকি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস কোন সেনা কর্মকর্তাকে বদলি নির্দেশ দিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন। এমনকি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস কোনো সেনা কর্মকর্তাকে বদলির নির্দেশ দিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে জেনারেল নাসিম পাল্টা বদলির নির্দেশ দিতে শুরু করলেন। সেনাবাহিনীর ভেতরকার সংকট আরও ঘনীভূত হয়ে সংঘাতের দিকে যেতে লাগলো। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস 18 মে 96 বগুড়া সেনানিবাসে ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল গোলাম হেলাল মোর্শেদ খান, বিপিপিএসসি এবং বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার মিরন হামিদুর রহমানকে অকালীন বাধ্যতামূলক অবসর দান করেন। এই অবসর দেওয়া ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের মধ্যে একজন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের আত্মীয়। পাল্টা ব্যবস্থা হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 4 জন ঊর্ধ্বতর সেনা কর্মকর্তাকে অবসর দেওয়ার নির্দেশ দিলে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনার নির্দেশ মতো মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মতিন, মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়া, ব্রিগেডিয়ার আব্দুর রহিম ও কর্নেল আব্দুল সালাম এই 4 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসরের নির্দেশ দেন। ফলে সংঘাত চরম আকার ধারণ করে সশস্ত্র বাহিনী পাল্টা চ্যালেঞ্জে চলে গেল। সাংবিধানিকভাবে সেনাবাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধিকারী রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমকে অবসর দানের সিদ্ধান্ত নিলে 19 মে 96 শেখ হাসিনা জেনারেল নাসিমকে তার সমর্থনে সারা দেশ থেকে ঢাকায় সেনাবাহিনী মার্চ করানোর নির্দেশ দেওয়ার জন্য তাকে জানান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই নির্দেশ পাওয়ার পর সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম 19 মে দিবাগত রাত 2টার পর ঘড়ির কাঁটা অনুযায়ী 30 মে রাত 2টা ঢাকার বাইরের সমস্ত সেনা ইউনিটকে তার সমর্থনে ঢাকায় মার্চ করার নির্দেশ দেন। এর কয়েক ঘন্টা পরে 20 মে সকাল 8টায় বেসরকারি বিমান এরো বেঙ্গলে করে শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবহিত না করে চুপিসারে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশ পেয়ে বগুড়া, রংপুর, যশোর, ময়মনসিংহ প্রভৃতি ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী ঢাকার দিকে রওনা হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশে এবং সমর্থনে ঢাকার বাইরে থেকে আসা সৈনিকদের মূল নেতৃত্ব দেন ময়মনসিংহ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জিল্লুর রহমান এবং বগুড়া ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার শফি মেহবুব। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বরখাস্ত করে সিজিএস চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মাহবুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে নতুন সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেন। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম তার বরখাস্তের আদেশ এবং নতুন সেনাবাহিনীর প্রধান পদে জেনারেল মাহবুর রহমানের নিয়োগ প্রত্যাখ্যান করে নিজেকেই সেনাবাহিনী প্রধান দাবি করতে থাকেন এবং পরবর্তী নির্দেশের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে বারবার যোগাযোগে ব্যর্থ চেষ্টা করতে থাকেন। ওইদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের বর্তমান এমপি ও শেখ পরিবারের ব্যবসায়িক পার্টনার ডাক্তার ইকবালের এরো বেঙ্গলে করে কক্সবাজার পৌঁছে কক্সবাজারের আপার সার্কিট পাহাড়ের উপরে যে সার্কিট হাউসে বসে সাগরের পানে তাকিয়ে সাগরের ঢেউ দেখছেন আর চা খাওয়ার সাথে সাথে মাঝে মাঝে একটু করে ফেন্সিডিল খাচ্ছেন। ফেন্সিডিল কাহিনী। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্য আগে কখনো ফেন্সিডিল খেতেন না। 91 সালের নির্বাচনে হেরে যেয়ে বিরোধী নেত্রী হিসেবে 29 নং মিন্ট রোডের সরকারি বাসায় ওঠার পর থেকেই সর্দি কাশি লেগেই থাকতো, ঘুম হতো না, নাক দিয়ে সবসময় পানি ঝরতো, মাথা ব্যথা করতো, টেনশনে ঘুম হতো না। বিশেষ করে বক্তৃতা দেওয়ার সময় গলা ভেঙে যেত। বক্তৃতা দেওয়ার সময় গলা ভেঙে যাওয়া ছিল সবচেয়ে বড় অসুবিধা। ডাক্তার এস.এম. মালেক, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা, অনেক হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছেন। ডাক্তার এস.এম. মালেকের কাছ থেকে শত শত শিশি হোমিওপ্যাথি ওষুধ খেয়েও কোনো ফল হচ্ছিল না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো হচ্ছিলেন না। ডাক্তার মালেক এই সকল ঔষধের জন্য কোনো পয়সা নিতেন না। যদি পয়সা নিতেন তাহলে নিশ্চিন্ত বলা হতো পয়সা নেওয়ার জন্যই ডাক্তার মালেক অযথা নেত্রীকে ওইসব ঔষধ খাওয়াচ্ছেন। ডাক্তার মালেকের হোমিওপ্যাথি ঔষধের সাথে চলতো তুলসী পাতার রস, জ্যৈষ্ঠমধু, কিন্তু কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছিল না। অবশেষে একদিন ডাক্তার এস.এম. মালেক 1 বোতল ভারতীয় ফেন্সিডিল নিয়ে এলেন এবং বঙ্গবন্ধু কন্যাকে বললেন, নেত্রী 2 চামচ করে দিনে 3 বার এই ওষুধ খান, দেখবেন সর্দি চলে যাবে।
খুশখুশি কাশ চলে যাবে, গলা ভাঙবে না, মাথা ধরা চলে যাবে, রাতে ভালো ঘুম হবে। একজন বলল, হায় হায়, এটা তো ফেন্সিডিল, আপা এটা খেয়ে মানুষ নেশা করে। মালিক ভাই, এটা আপনি কি আনলেন? ডাক্তার সি মালিক বললেন, রাখো তোমাদের কথাবার্তা। নেত্রী, এই ওষুধ আমাদের দেশেই ছিল, আমরা কত প্রেসক্রাইব করেছি, এটা খুবই কার্যকরী এবং ভালো ওষুধ। এরশাদ আমলে শুধু শুধু এই ওষুধটা ব্যান করেছে। নেত্রী, আপনি খেয়ে দেখেন, যদি আপনার অসুবিধা দূর না হয়েছে তবে আমাকে বলবেন। এটা 92 সালের প্রথম দিকের কথা। এরপর থেকে 2 চামচ করে দিনে 3 বার, আর যেদিন মিটিং থাকে, জনসভা থাকে, বক্তৃতা থাকে, সেদিন 5-6 চামচ করে দিনে 3-4 বার, এমনকি চায়ের লিকারের সাথে মিশিয়ে জনসভার মঞ্চে নিয়ে গলা ঠিক রাখার জন্য বক্তৃতার আগ মুহূর্ত পর্যন্ত, লম্বা বক্তৃতা হলে বক্তৃতার মাঝেও শেখ হাসিনা ফেন্সিডিল খেতে লাগলেন। এভাবে বছর 2-3 নেত্রী নিয়মিত প্রতিদিন ফেন্সিডিল খেলেন। পরবর্তী পর্যায়ে তিনি আর ফেন্সিডিল ছাড়তে পারলেন না। যখনই তিনি ফেন্সিডিল ছেড়েছেন, তখনই পুরনো সেই রোগব্যাধি, সর্দি, গলা খুশখুশি, বক্তৃতার সময় গলা ভেঙে যাওয়া, ঘুম না হওয়া ইত্যাদি আবার পেয়ে বসে। ডাক্তার এস এ মালিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়মিত ফেন্সিডিল দিতে থাকলেন, আর নেত্রীও খেতে থাকলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোযোগ আকর্ষণ করার জন্য জিজ্ঞেস করা হলো, আপা ঢাকার খবর কি? নেত্রী কাব্যিক সুরে বললেন, কেউ কারো নাহি ছাড়ে সমানে সমান। তারপর বললেন, দিয়ে এসেছি লাগিয়ে, যা হয় হোক। আজ নেত্রীর অনেকগুলো পথসভা আছে। পথসভা মানে রাস্তার ধারে জনসভা। নেত্রীর আজ অনেক বক্তৃতা করতে হবে, গলা গরম রাখতে হবে। গলা বসে গেলে বা ভেঙে গেলে বক্তৃতা চলবে না। আবার ওদিকে ঢাকার পরিস্থিতি গরম, তাই আজ একটু বেশি ফেন্সিডিল খেতে হচ্ছে। বেলা 11টায় কক্সবাজারের জনসভা শুরু হলো। এর মধ্যে ঢাকার পরিস্থিতির গুরুতর অবনতি ঘটার সংবাদ এলো। রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং জেনারেল নাসিমের এই সংঘাতে ঢাকা ক্যান্টনমেন্ট কার নিয়ন্ত্রণে এটা বোঝা যাচ্ছে না। তবে সাভার ও গাজীপুর ক্যান্টনমেন্ট যে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের পক্ষে এটা বোঝা গেল এই কারণে যে জেনারেল নাসিমের নির্দেশে ঢাকা অভিমুখে আসা যশোর, রংপুর, বগুড়া এবং ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সৈনিকদের প্রতিরোধ করার জন্য 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমামুজ্জামানের নির্দেশে সাভার ক্যান্টনমেন্টের সৈনিকেরা আরিচাঘাটে অবস্থান নেয় এবং ফেরি চলাচল বন্ধ করে দেয় ও নদী পার হওয়ার অপেক্ষায় থাকা দৌলতদিয়া এবং নগরবাড়ি ঘাটের সৈনিকদের নদী পার হওয়ার চেষ্টা করলে ডুবিয়ে দেওয়া হবে বলে ওয়্যারলেসের মাধ্যমে হুঁশিয়ারি করে দেয়। এদিকে ময়মনসিংহ থেকে আসা সৈনিকদের রাস্তায় ব্যারিকেড দিয়ে গাজীপুরের সৈনিকরা আটকিয়ে দেয়। কুমিল্লার ময়নামতি, চিটাগাং, বান্দরবন প্রভৃতি ক্যান্টনমেন্টের অবস্থা বোঝা যায় না। শেখ হাসিনা ইতিমধ্যে 60টি পথসভায় বক্তৃতা করছেন। ঢাকা থেকে খবর এলো, ঢাকার রাস্তায় ট্যাঙ্ক নেমেছে, কিন্তু কার পক্ষে নেমেছে, অর্থাৎ লড়াইয়ে কে জিতেছে? নাসিম, জেনারেল নাসিম, না রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস? এটা কিছুতেই নিশ্চিত হওয়া গেল না। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পথসভার কর্মসূচি বাতিল করে দেন এবং কোথায় পালাবেন সেই চিন্তায় ও চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন। কেউ বলেন টেকনাফে, কেউ বলেন বান্দরবানে, কেউ বলেন চিটাগাংয়ে। আওয়ামী লীগের বান্দরবানের বর্তমান এমপি বীর বাহাদুর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বান্দরবনে নিয়ে যেতে থাকলে প্রতিমধ্যে চিটাগাং সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন, বর্তমানে শেখ হাসিনা শ্রমমন্ত্রী মান্নান, বিমানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শেখ হাসিনা সহ সকলকে চিটাগাং সার্কিট হাউসে নিয়ে তোলেন। চিটাগাং সার্কিট হাউসের ভিভিআই রুমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মেয়র মহিউদ্দিন, চিটাগাং আওয়ামী লীগ সভাপতি বর্তমানে শ্রমমন্ত্রী মান্নান, কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, কেন্দ্রীয় নেতা ডাক্তার মুস্তফা জালাল মহিউদ্দিন সহ কয়েকজন বসে টেলিভিশন দেখছেন। দেশের এই সংকট মুহূর্তে করণীয় কী সে বিষয়ে জননেত্রী শেখ হাসিনা বিপালুম নিশ্চুপ। টেলিভিশন দেখা ছাড়া এই সংকটময় মুহূর্তে আর যেন কোনো কাজ নেই। শুধু ঢাকায় একটা ফোন করে শেখ হাসিনা রেহানাকে বাসা ছেড়ে অন্য জায়গায় থাকার কথা বলেই নিশ্চুপ, নির্বিকার। অ্যাডভোকেট সাহারা খাতুন জিজ্ঞেস করল, নেত্রী আমাদের করণীয় কী? নেত্রী উত্তরে আমতা করলেন। ঢাকা থেকে আসা নেত্রীর সফরসঙ্গী মোটরসাইকেলে আরোহী বলল, আমাদের এখন উচিত জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা। অ্যাডভোকেট সাহারা খাতুন জানতে চাইলেন, কী জন্য জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা উচিত? এই জন্য মিছিল বের করা উচিত, জেনারেল নাসিম বিএনপি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের প্রতিপক্ষ, মানে বিএনপির প্রতিপক্ষ। জেনারেল নাসিমকে সেনাবাহিনীর প্রধান করে ডাকতে পারলে সেনাবাহিনীতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, আর জেনারেল নাসিমের পতন ঘটলে বিএনপির রাষ্ট্রপতি রহমান বিশ্বাসের সেনাবাহিনীর উপর একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। ফলে আগামী 12 জেলা নির্বাচনে এর প্রভাব পড়বে। ঠিক আছে, নাসিমের পক্ষে মিছিল বের করেন বলেই
বঙ্গবন্ধু শেখ হাসিনা বেডরুমে ঢুকে পড়লেন। চিটাগাংয়ের মেয়র মহিউদ্দিন, সভাপতি মান্নান মিছিল করতে করতে অস্বীকৃতি প্রকাশ করলে, তাদের মিছিল বের করার জন্য চাপাচাপি করলে তারা বলেন, এখন কোথায় লোকজন পাবো, মিছিলের স্লোগান কী হবে? ঢাকা থেকে আগত নেত্রী সফরসঙ্গী মোটরসাইকেল আরোহী বলল যে কোনো কিছুর বিনিময়েই মিছিল করতে হবে, নইলে 12 জুনের নির্বাচনে আবার ক্ষমতায় যেতে চান? জেনারেল নাসিম যদি নাও টেকে, নাসিমের যদি পতনও হয়, তথাপি মিছিল বের করে প্রোটেস্ট বজায় রাখতে হবে। আপনারা মিছিল বের করেন, মিছিলের স্লোগান দেবেন, জেনারেল নাসিম জিন্দাবাদ, আব্দুর রহমান বিশ্বাস নিপাত যাক। এই পর্যায়ে মহিউদ্দিন আর মান্নান বাইরে যেয়ে কয়েকজন লোকের একটা মিছিল বের করে সার্কিট হাউসের চারপাশে ঘুরল। টেলিভিশনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের ভাষণ শুরু হলো। শেখ হাসিনা ভাষণ শুনে বললেন, তত্ত্বাবধায়ক সরকার কোথায়? হাবিবুর রহমান কোথায়? খালেদা জিয়া 24 ঘন্টার সংসদে বসে থেকে এমনভাবে সংবিধান সংশোধন করেছে যে ক্ষমতা আসলে ওদের হাতেই রয়ে গেছে, আমরা তার কিছুই বুঝিনি। শেখ হাসিনা আবার বেডরুমে চলে গেলেন। ঢাকা থেকে আগত সফরসঙ্গী মোটরসাইকেল আরোহী ঢাকায় ফোন করে তার স্ত্রীকে বলল, তুমি যাও আওয়ামী লীগ অফিসে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসায়, যে বলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশ দিয়েছে মিছিল বের করতে এবং মিছিলের স্লোগান দেবে, জেনারেল নাসিম জিন্দাবাদ, রহমান বিশ্বাস নিপাত যাক। হঠাৎ বেডরুমের রিসিভার থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে উঠলেন, এই, তারপর চুপ, আর কিছুই বললেন না। অর্থাৎ নেত্রী বেডরুমের রিসিভার তুলে এতক্ষণ কথাগুলো আড়ে পেতে শুনেছিলেন। টেলিভিশনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমানের বক্তৃতা নেত্রী শুনলেন এবং আবার বেডরুমে চলে গেলেন। বেডরুমে গিয়ে নজিব ও বাহাউদ্দিন নাসিম বঙ্গবন্ধু কন্যাকে সার্কিট হাউস ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে পরামর্শ দিলে তিনি বলেন, আমি কোথায় যাব, তার চেয়ে দেখো কি হয়, বলেই শেখ হাসিনা পুরো আধা বোতল ফেন্সিডিল খেয়ে শুয়ে পড়লেন। মাঝরাতে মোটামুটি নিশ্চিন্ত হওয়া যায় যে জেনারেল নাসিম এই লড়াইয়ে পরাজিত। সকালবেলা জননেত্রী শেখ হাসিনা বলেন, নাসিম পরাজিত হয়েছে, ভালো হয়েছে, ওকে আমি ফেব্রুয়ারি মাসে ক্ষমতা নিতে বলেছিলাম, ও তখন ডার্ট দেখিয়েছে, পরাজিত হয়েছে, ঠিক হয়েছে। সকাল 9টার ফ্লাইটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলেন। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বরখাস্ত ও গ্রেপ্তার হলেন। এরপর থেকে আর কোনোদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জেনারেল নাসিমের নাম বিন্দু উৎসর্গও উচ্চারণ করলেন না। আবু হেনার আগমন। 12 জুন 1996 নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। নরনারী নির্বিশেষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাসতে হাসতে ভোটকেন্দ্রে গেল, হাসতে হাসতে নিজেদের ভোট দিল, আবার হাসতে হাসতেই ঘরে ফিরে এলো। সন্ধ্যার পর বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী ফলাফল ঘোষণা শুরু হলো। প্রথম দিকে দেখা যায় আওয়ামী লীগ বেশ এগিয়ে রয়েছে, রাত 10টার পর আবার দেখা যায় বিএনপি বেশ এগিয়ে রয়েছে। প্রথম দিকের ঘোষিত নির্বাচনী ফলাফলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ উপস্থিত সকলেই বেশ পুলকিত হতে থাকেন, কিন্তু রাত 10টার পর ঘোষিত ফলাফলে সকলেই চিন্তিত হয়ে পড়েন। রাত প্রায় 12টার দিকে শেখ হাসিনা তার উপর হামলা হতে পারে এই কথা বলে তার বাসায় উপস্থিত সকলকে চলে যেতে বলেন। বাইরের সকলে চলে যাওয়ার ফলে শেখ হাসিনার ধানমন্ডি 4 নম্বর বাসাটি নীরব হয়ে যায়। রাত 1টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা অন্য একজনকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসেন প্রায় 1 ঘন্টা একান্ত গোপন বৈঠক শেষে চলে যান। ঐক্যমত্যের সরকার। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেল অন্যান্য দলের চেয়ে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিট পেয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা হিসেব করে দেখলেন বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং জাসদ আসম রব যদি একত্রিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের চাইতে 1টি সিট বেশি হয়ে যায়, অর্থাৎ আওয়ামী লীগের 1টি সিট কম হয়। সেক্ষেত্রে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, জাতীয় পার্টি আর জাসদের আসম রব এই জোট বা সম্মিলিত দলগুলো সরকার গঠন করতে পারে এবং সংসদের সংক্ষিপ্ত 30টি মহিলা সিট অনায়াসে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই হিসেব নিকেশের পর শুধু বলতে থাকেন, আবু হেনা আমার সাথে ছলনা করলো, প্রতারণা করলো, কথা রাখলো না, কথা মতো কাজ করলো না। এরপর 15 জুন সন্ধ্যাবেলায় শেখ হাসিনা জাসদ নেতা এবং জাসদের একমাত্র নির্বাচিত সংসদ সদস্য আসম রবকে নিয়ে যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে তার বাসায় নিয়ে আসার নির্দেশ দেন।
স্বৈরাচারী এরশাদের 88 সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা সম্মিলিত ওয়াচডগ আসাম রবকে এই সংবাদ দিলে মনে হলো তিনি এমন একটি সংবাদের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিলেন। শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছেন বলার সঙ্গে সঙ্গে আসাম রব এমপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে ছুটে চলে আসেন। দ্বিতীয় তলার ভিভিআইপি রুমে আসাম রব এমপিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বসতে দিলেন, মিষ্টি খাওয়ালেন। তারপর বললেন, রব ভাই, আপনারাই দেশ স্বাধীন করেছেন, বাংলাদেশ বানিয়েছেন। আপনারাই তো আমার পিতাকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন, সারা বিশ্বে পরিচিতি দিয়েছেন। এসবের মূলে ব্যক্তিগতভাবে আপনার অবদানই রয়েছে সবচাইতে বেশি। আসাম রব বলেন, আপনি তো তখন রাজনীতিতে ছিলেন না, কাজেই আপনি জানেন না আমরা কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করতে চাইনি। আর আমি ব্যক্তিগতভাবে তো কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করিনি। বঙ্গবন্ধুর চারপাশে যারা ছিল এবং আমার সাথের গুটি কয়েক, এরাই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিয়েছিল। আসলে বঙ্গবন্ধুই আমাদের প্রকৃত নেতা ছিলেন, আমরাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক ছিলাম। বঙ্গবন্ধু কন্যা বললেন, হ্যাঁ রব ভাই, আপনারাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক। তাই তো আমি আপনাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করতে চাই। আমরা সকলে মিলে সরকার গঠন করে দেশ চালাতে যাই। আসাম রব বললেন, মনের দিক থেকে তো অনেক আগেই আমি আপনার শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনার প্রস্তুতি নিয়ে আছি এবং এতদিন তা কেবল আপনার ডাকের অপেক্ষায় ছিলাম। বঙ্গবন্ধু কন্যা বললেন, আমাকে বিশ্বাস করুন, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না। আসাম রব বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনাকে বিশ্বাস করার ব্যাপারে আমার কোনো ঘাটতি নেই। আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনাকে কি অবিশ্বাস করা যায়? উপস্থিত নজিব আহমেদ, বাহাউদ্দিন নাসিম, নকিব আহমেদ মানু, কানিজ আহমেদ, এরা সবাই হাসিনার বাবার ফুফাতো ভাইদের ছেলে। রামমোহন দাস, মৃণাল কান্তি দাস, আনাম, সেন্টুদের দিকে তাকিয়ে আসাম রব বললেন, আমি নেত্রীর সঙ্গে একটা কথা বলতে চাই। বঙ্গবন্ধু কন্যা উপস্থিত সকলকে বললেন, তোমরা এখন বাইরে যাও। সবাই বাইরে চলে আসলো। শেখ হাসিনা আর জাসদ নেতা আসাম রব ভিতরে একান্তে কথা বলছেন। মিনিট 5 পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কলম এবং 2টি কাগজ চাইলেন। একটি কলম আর 2টি কাগজ ভিতরে দেয়া হলো। বাইরে থেকে বোঝা গেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং জাসদ নেতা আসাম রব নিজেদের মধ্যে একটা লিখিত চুক্তিনামা করলেন। মিনিট 15 পরে আসাম রব চলে গেলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা করলেন, আসাম রবকে ম্যানেজ করা গেছে, এবার হয়তো সরকার গঠন করতে পারবো। পরের দিন সকালে রামমোহন দাস একটি হিসেব নিয়ে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বোঝালেন যে বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, জাসদ রব এবং একমাত্র স্বতন্ত্র এমপি কুষ্টিয়ার মকবুল হোসেনও যদি একজোটভুক্ত হয় তাহলেও আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং আওয়ামী লীগ সরকার গঠন করতে পারবে। কারণ একাধিক আসন থেকে বিজয়ী সংসদ সদস্যদের সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার পূর্বে একটি মাত্র আসন বা সিট রেখে বাকি আসন বা সিট ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দেওয়া সেই আসন বা সিট শূন্য ঘোষিত হবে। অর্থাৎ এক ব্যক্তি যতগুলো আসন বা সিট থেকে বিজয়ী হোক না কেন, এক ব্যক্তিকে একজন এমপি হতে হবে এবং একজন এমপি হিসেবেই ধরা হবে। সেদিক থেকে বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত ও স্বতন্ত্র জোটের আসন বা সিট ছাড়তে হবে 11টি, আওয়ামী লীগের 4টি। শপথ নেওয়ার পূর্বে ছেড়ে দেওয়া আসন বাদ দিয়ে হিসেব করলে দেখা যায় আওয়ামী লীগের একারই উল্লেখিত জোটের চাইতে একটি আসন বেশি থাকে। জননেত্রী শেখ হাসিনা এই হিসাব বোঝার পরে বলে ওঠেন, ওরে হারামজাদা, আগে কই ছিলি, এখন সব শেষ, এখন সব শেষ। রব ভাওতাবাজি দিয়ে আমার কাছ থেকে লিখিত নিয়ে গেছে, এখন আর তা পাল্টানো যাবে না। হারামজাদারা আগে কি করলি, এখন কি করি, রবের কাছে আমার লিখিত আছে। এই হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐক্যমত্যের সরকারের প্রকৃত উৎপত্তি এবং জাসদ নেতা আসাম রব মন্ত্রী। রওশন এরশাদের পা ধরা। 19 জুন 1996 সন্ধ্যা 7টায় সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে তার ধানমন্ডি 5 নম্বর বাড়িতে দেখা করলেন। দ্বিতীয় তলায় ভিভিআইপি রুমে মুখোমুখি সোফায় বসছেন শেখ হাসিনা আর সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ। দুজনের মাঝে 5 ফুটের মতো দূরত্ব। রওশন এরশাদ বললেন, আপা শেখ হাসিনা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি জাতীয় পার্টি থেকে জিনাত মোশাররফকে মহিলা এমপি বানাবেন না। শেখ হাসিনা বললেন, এটা আপনাদের ব্যাপার, আপনারা যাকে দেবেন আমি তাকেই মহিলা এমপি বানাবো। রওশন এরশাদ বললেন, আপা আমি আপনার বোন, আপনিও মহিলা, আপনারও স্বামী আছে,
আপনি বোন হিসেবে আমার প্রতি দয়া করেন, সবই আপনার হাতে। আপনি দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে সাহায্য করুন। ওই চরিত্রভ্রষ্টা নষ্টা জিনাত মোশাররফকে দয়া করে আপনি মহিলা এমপি বানাবেন না। প্রয়োজনে আপনি জাতীয় পার্টি থেকে একটাও মহিলা এমপি বানাবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না না, আমি জাতীয় পার্টির 2টি এবং জামাতকে 1টি মহিলা এমপি দেব। রওশন এরশাদ বললেন, তাহলে আর যাই হোক জিনাতকে এমপি করবেন না। শেখ হাসিনা বললেন, বললাম তো এটা আপনাদের ব্যাপার। রওশন এরশাদ সোফা ছেড়ে উঠে সোজা শেখ হাসিনার পা জড়িয়ে বললেন, আপা, আপনি আমার বোন, আপনি দয়া করে আমাকে এই মুসিবতে ফেলবেন না। আপনি দয়া করে আমার স্বামীকে উদ্ধার করুন। শেখ হাসিনা বললেন, আরে কি করছেন? ঠিক আছে, পা ছাড়ুন, আমি দেখব। রওশন এরশাদ বললেন, আপা, আপনি কথা দেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, ঠিক আছে, জিনাতকে এমপি বানাবো না। অতঃপর রওশন এরশাদ ভিভিআইপি রুমের পশ্চিম পার্শ্বের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ির ধারে যেতে না যেতেই ভিভিআইপি রুমের উত্তর দিকের দরজা দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেরিয়ে ডাইনিং রুমে এসে নাচতে লাগলেন আর বলতে লাগলেন, কাউকে ছাড়ুম না, লাগাইয়া দিমু, কাউরে ছাড়ুম না, জিনাত মোশাররফকে এমপি বানাবই। হানিফ এলজিআরডি মন্ত্রী। আগামী 23শে জুন 1996 সন্ধ্যা 7টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে বঙ্গবন্ধু কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সবাই খুব ব্যস্ত। যারা মন্ত্রী হবেন বলে আশা করেছেন তারা সকলেই প্রচণ্ড টেনশনে আছেন। ঘন ঘন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় যাওয়া আসা করছেন। মনে মনে ভাবছেন, আমি তো মন্ত্রী হব, আমাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয় কীভাবে? তবুও বলা তো যায় না যে 1-2 জন মন্ত্রিসভা থেকে বাদ পড়বে, আমার নাম আবার ওই বাদ যাওয়া তালিকায় নেই তো। না, এ কী করে হয়? আমাকে মন্ত্রী না বানিয়ে পারেন না। আমি মন্ত্রিত্ব পাবো, তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবো এটা ভাববার বিষয়। ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের লোক, বাসার লোক, বিশেষ করে আত্মীয় স্বজনদের কাছে ধরনা দেওয়া, জোর তদবির চলছে। এদের মধ্যে একজনই শুধু তদবির করছেন না, ধরনা দিচ্ছেন না, কারণ তিনি তো একেবারে নিশ্চিত তিনি মন্ত্রী হচ্ছেনই। শুধু মন্ত্রিত্বই নিশ্চিত নয়, মন্ত্রণালয়ও নিশ্চিত, এবং সেই মন্ত্রণালয়টা হলো এলজিআরডি মন্ত্রণালয়। এই সৌভাগ্যবান ব্যক্তিটি আর কেউ নন, তিনি হচ্ছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ। মেয়র মোহাম্মদ হানিফ এলজিআরডি মন্ত্রিত্ব হয়ে আছেন, এটা তিনি একবারেই নিশ্চিন্ত। তার শুধু শপথ নেওয়াটা বাকি। আগামী 23শে জুন শপথ নেওয়াটাও হয়ে যাবে। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের এই নিশ্চয়তার কারণ, গত 17 ফেব্রুয়ারি 96 ধানমন্ডি 32 নং বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু কন্যা আজকের ভাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী বানিয়েই রেখেছেন, এবং মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী হিসেবে অনানুষ্ঠানিক ঘোষণাও 17 ফেব্রুয়ারি 96 দিয়েছেন। কাজেই মেয়র মোহাম্মদ হানিফ নচিন্তা ডুফুর্তিতেই আছেন। সবার মুখ কালো। আজ 23শে জুন 1996 সাল সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার কক্ষে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নেবেন। ধানমন্ডিস্থ 54 নং বাড়িতে শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া বাকি সবার মুখ কালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পিতার ফুফাতো ভাইদের ছেলেরা নজিব আহমেদ নজির, নকিব আহমেদ মানু, কানিজ আহমেদ, এদের সবার মুখ কালো, এমন কালো যেন কালবৈশাখীর কালো মেঘ এদের মুখে ভর করেছে। এদের আরেক চাচাতো ভাই বাহাউদ্দিন নাসিম, সে তো ভোর হওয়ার আগেই শেখ হাসিনার বাসা ছেড়ে চলে গেছে। বাড়ির চাকর বাকর, পিয়ন, গাড়ির ড্রাইভার, বাবুর্চি, এমনকি যারা দীর্ঘ 16-17 বৎসর শেখ হাসিনার সাথে থাকতে থাকতে শেখ হাসিনার আত্মীয়ের মতো হয়ে গেছে, শেখ হাসিনার পরিবারের সদস্য হয়ে গেছে, তাদের চোখেও জল, তাদের মুখও ভীষণ মলিন, ভীষণ কালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিছুক্ষণ পরপর শুধু বলছেন, সবাই এমন শুরু করেছে যেন আমি মরে যাচ্ছি। আর ঘণ্টাখানেক পরেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, অথচ তার বাড়িতেই নেমে এসেছে ভীষণ গাঢ় শোকের ছায়া। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেই যাচ্ছেন, হ্যাঁ, আমি কি মরে যাচ্ছি যে সবাই শোক শুরু করেছে। শেখ হাসিনার আত্মীয়সহ 2-3 জন এই শোকের কারণ কি জিজ্ঞেস করে তারা বলেন, বোঝেন না, উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন, ওনার আখের তো গুছিয়ে নিলেন, আমাদের কি হবে? এখন তো উনি আমাদের খোঁজও নেবেন না। আমরা যে এত বছর এত কষ্ট করলাম তা মনেও রাখবে না। বলা হলো, না, প্রধানমন্ত্রী হয়ে ভুলে যাবেন কেন? মনে রাখবেন না কেন? নিশ্চয়ই মনে রাখবেন। ওরা জবাই বলল, এখনও বোঝেন তো কীরকম বেঈমান, বুঝবেন। সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার কক্ষে প্রবেশ করা হলো।
আওয়ামী লীগের সমস্ত এমপিরা এসেছেন, বিচারপতিগণ এসেছেন, 3 বাহিনী প্রধান এসেছেন, প্রশাসনের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিগণ সবাই এসেছেন। নতুন পায়জামা, পাঞ্জাবি আর মুজিব কোট পরে এসেছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ। তিনি সাধারণত মুজিব কোট পরেন না, কিন্তু তিনি তো নিশ্চিন্ত তিনি আজ মন্ত্রিত্বের শপথ নিচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 17 ফেব্রুয়ারি তাকে মন্ত্রী বলে ঘোষণা দিয়েছেন। কাজেই তিনি আজ মুজিব কোট পরে এসেছেন। তিনি জনতার মঞ্চ তৈরি করেছেন, খালেদা জিয়া সরকারের পতন ঘটিয়েছেন। জনতার মঞ্চের নায়ক তো তিনি। এই সমস্ত দিক দিয়ে ঢাকার মেয়র হানিফ আজকের অনুষ্ঠানের মধ্যমণি না হলেও কম গুরুত্বের না। আমার সাথে বেইমানি। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নিলেন এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাগ থেকে তার মন্ত্রী পরিষদের লিস্ট বের করেছেন। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ আস্তে আস্তে চেয়ার থেকে উঠছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদের নাম পড়তে একটু সময় লাগছে। ঢাকার মেয়র হানিফ এমনভাবে আছেন যে তিনি না চেয়ারে বসে আছেন না দাঁড়িয়ে। তিনি মনে করছেন চেয়ারে বসে কী লাভ, এখনই তো উঠতে হবে। মন্ত্রী পরিষদের প্রথম নামটাই তার। চেয়ার ছেড়ে দাঁড়াচ্ছেন না, এই জন্য যে দৃষ্টিগত মনে হতে পারে, তাই তিনি আধা বসা আধা দাঁড়ানো অবস্থায় আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদের নাম পড়তে লাগলেন। প্রথম নামটি মেয়র হানিফের না, দ্বিতীয়টি না, তৃতীয়টি না, চতুর্থ না, পঞ্চম না, ষষ্ঠ না, সপ্তম না, অষ্টম না, না 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 না। এরপর মেয়র মোহাম্মদ হানিফ কানায় কানায় শ্রোতা দর্শকে ভরা দরবার কক্ষের চেয়ারের দুসারির মাঝখান দিয়ে দ্রুত বঙ্গভবন ত্যাগ করে বেরিয়ে যেতে থাকলে একজন তাকে পিছন থেকে হানিফ ভাই বলে জড়িয়ে ধরলে তিনি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আমার সাথে বেইমানি, আমার সাথে বেইমানি বলতে বলতে বঙ্গভবন ত্যাগ করে চলে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসায় ফিরে রাতের খাবার খেতে খেতে বলেন, আজ আমার দুটি আনন্দ, প্রধানমন্ত্রী হতে পারার আনন্দ আর হানিফের বেইমানির প্রতিশোধ নিতে পারার আনন্দ। পরবর্তী পর্যায়ে মেয়র মোহাম্মদ হানিফ ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়ে সাংবাদিক ডেকে বলেন, কাউকে সম্মান না করেন অপমান করতে পারেন না। তারপর দাবি করলেন মিনি গভর্নমেন্টের, এরপর মেট্রোপলিটন অথরিটির। কিন্তু না, মেয়র হানিফের কিছুই পাওয়া হলো না। মন্ত্রিত্ব না, মিনি গভর্নমেন্ট না, মেট্রোপলিটন অথরিটিও না। বেসামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ধানমন্ডিস্থ বাসায় ফিরে এসে তার জন্য নতুন সরকারি বাসা পছন্দ করার জন্য আত্মীয় স্বজনদের বললেন। শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাসা পছন্দ করা। প্রথমেই দেখা হলো রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা, তারপর দেখা হলো এরশাদ আমলে শুরু হয়ে খালেদা জিয়ার আমলে শেষ হওয়া জাতীয় সংসদসহ বহুল আলোচিত 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত 30 নম্বর হেয়ার রোডের বাসাটি। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা, মেঘনা এবং অবশেষে করতোয়া। বহু চিন্তাভাবনা, আত্মীয় স্বজনের সাথে অনেক আলাপ আলোচনার পর শেরে বাংলা নগর সংসদ ভবনের পশ্চিমে, উত্তরে ক্রিসেন্ট লেকের পশ্চিমে বিশাল আকারের দুর্গের ন্যায় করতোয়াকে পছন্দ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের আমলে তার অফিস ছিল এখানে। তখন এই ভবনকে বলা হতো গণভবন। পুনরায় এই ভবনের নাম গণভবন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন করা হলো। 3রা জুলাই 1996 রাত 9টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণভবনে এসে উঠলেন। গণভবনে এসে তিনি সোজা 2য় তলায় চলে গেলেন। 2য় তলার শোবার রুমে দেখলেন, খাবার রুম দেখলেন, বসার রুম দেখলেন, আরও 8-10টা রুম দেখলেন। প্রতিটি রুমেই 26 ইঞ্চি রঙিন টেলিভিশন এবং অত্যাধুনিক আসবাবপত্রে সুচারুরূপে সাজানো। রাত বেশি হওয়ায় বিশাল প্রাসাদের বিশাল আয়তনের নিচতলার অংশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে পারলেন না, ঘুমিয়ে পড়লেন। পরদিন 4ঠা জুলাই ঈদের দিনে ছোটো ছোটো ছেলেমেয়েরা যেমন খুব ভোরে উঠে গোসল টোসল সেরে নতুন জামাকাপড় পরে খুশির ঠেলায় বেড়াতে বের হয়ে যায়, ঠিক ওই রকমভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভোরে উঠে সার করে গোসল টোসল সেরে নতুন শাড়ি পরে 7টা বাজার আগেই তার কার্যালয়ে চলে গেলেন। ফিরলেন দুপুর প্রায় 1টায়। গণভবনের নিচতলায় ঢুকতেই হাতের ডান দিকে অর্থাৎ নিচতলার পশ্চিম পাশের 3 নম্বর রুমে ঢুকলেন। সঙ্গে ছিলেন চাচি, মানে শেখালালের মা। এই 3 নম্বর রুমটিতে ঢুকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামাল হয়ে যে এক চিৎকার দেন, ওরে চাচি রে, এত বড় টেবিল বলে লাফ দিয়ে শেখ হেলাল এমপির মাকে জড়িয়ে ধরে বললেন,
ভৈরা গোষ্ঠীকে খবর দেন, এই টেবিলে খাইতে হবে। চাচু বললেন, ভৈরা গোষ্ঠী আসলেও টেবিল ভরবি নেনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তাহলে টুঙ্গিপাড়ার মাইনসেরে খবর দেন, এই টেবিলে খাইতে হবে। প্রধানমন্ত্রীর চিৎকারে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর বিশেষ দল, এসএসএফ এবং পিজিআরের সদস্যরা এগিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ করে যান এবং চাচিকে সঙ্গে নিয়ে উপরে চলে যান। গণভবনের ৩ নং রুমটি একটি বিশাল রুম। এই রুমে ডিম্ব আকৃতির একটি বিশাল টেবিল রয়েছে এবং এই টেবিলের চারদিকে প্রায় 200 রিভলভিং চেয়ার রয়েছে। এই রুমটি খাওয়ার বা ডাইনিং রুম নয়, এটি আসলে একটি কনফারেন্স রুম। 2 বোনের ভাগাভাগি। বর্তমানে বাংলাদেশের যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যার অঙ্গুলি হেলনে এদেশের বড় বড় ব্যবসা বাণিজ্য, উচ্চ পর্যায়ের চাকরি বাকরি নিয়ন্ত্রিত হয়, সরকারের সামরিক বেসামরিক আমলা, মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আত্মীয়স্বজন যে যেখানেই আছেন, তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর সামরিক সর্বোচ্চ পর্যায় থেকে যে কোনো পর্যায় পর্যন্ত কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি এবং বদলি, যার মনোবাসনা বা ইচ্ছা যে হয়, সরকারি পর্যায়ে ব্যবসা বাণিজ্য না পাওয়া, যার উপর নির্ভর করে এদেশের বৈধ অবৈধ সমস্ত টাকা পয়সা যার হাতে জমা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ক্যাশিয়ার যিনি, একমাত্র রাজনীতি ছাড়া গোটা দেশের অর্থনীতি একক হস্তে পরিচালনা করেন যিনি, এদেশের মানুষের জন্য বিন্দুমাত্র ভালোবাসা মায়া মমতার লেশমাত্র নেই যার, এদেশের মানুষকে শিয়াল কুত্তার জাতি নিমক হারামের জাত ছাড়া অন্য কিছু ভাবেন না, অন্য কিছু বলেন না যিনি, মাঝরাতে ঘুম ভেঙে গেলে অথবা রাত পোহালে যদি শুনতে পেতেন এদেশের 12 কোটি মানুষ সকলেই মহাপ্রলয়ে নিহত হয়ে গেছে, তাহলে খুশিতে আত্মহারা হয়ে যাবেন যিনি, সদা সর্বদত্ত এদেশের মানুষের অনিষ্ট অমঙ্গল ছাড়া অন্য কিছু চিন্তা এবং কামনা করেন না যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট বোন শেখ রেহানা। 7 জুলাই 1996 অপরাহ্নে তিনি এলেন গণভবনে। তারই বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বললেন, এই শেখ মুজিব কি একা তোমার বাপ? শেখ মুজিব কি আমার বাপ না? আমার ভাগ কই? আমি কি ভাগ পাই না? আমার 5টা মন্ত্রী নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মন্ত্রী পাবি না, চালাইতে দে, যত টাকা দরকার পাবি, সব তুই নে। 2 বোনের চিৎকারের চোটে প্রধানমন্ত্রী 24 ঘন্টা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর 64 জন অফিসার সমন্বয়ে 1600 সদস্যের একটি বিশেষ দল পিজিআর এর ওই দিন ডিউটিরত সদস্যদের তাদের দায়িত্ব পালনে কিং কর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের ইশারায় তাদেরকে সরিয়ে এনে এটা প্রধানমন্ত্রীর একান্তই নিজস্ব এবং পারিবারিক ব্যাপার বলে ওভারলুক করার পরামর্শ দেওয়া হলো। আজই যদি আমার 5 জনকে মন্ত্রী না করো, তবে আমি আমেরিকায় চলে যাব, যখন আসবো তখন সমান ভাগ নিয়ে আসবো, মনে রেখো। একথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা চলে গেলেন। পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় যে চূড়ান্ত পর্যায়ে ভাগাভাগি এবং আপোষ রফা করে তার ছোট বোন শেখ রেহানাকে দেশে নিয়ে আসেন, এই শর্তে যে শেখ রেহানাই হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার। সমস্ত টাকা পয়সা শেখ রেহানার হাত দিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার পর শেখ রেহানাই হবেন শেখ মুজিবের উত্তরসূরি। শেয়ার বাজার কেলেঙ্কারি। 1996 সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন রেহানার স্বামী শফিক সিদ্দিকী শেখ হাসিনার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে এবং হলুদ নম্বর প্লেট লাগানো 2টি টয়োটা গাড়িতে করে 2 জন শিখ, 3 জন মারোয়ারি, 2 জন ভারতীয় বাঙালিকে সঙ্গে নিয়ে এসে প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে গণভবনের 5 নম্বরে বৈঠকখানায় গুরুত্বপূর্ণ মিটিং করতেন। মিটিংয়ে বসার আগে শফিক সিদ্দিকী মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ঢাকার মতিঝিলের শেয়ার মার্কেটের বিষয়ে খোঁজখবর নিতেন। শফিক সিদ্দিকী প্রথমে জানতে চাইতেন আজকে শেয়ার মার্কেটে কেমন ভিড় হয়েছিল। মোটরসাইকেল আরোহী বলতো, মধুমিতা সিনেমা হলের বিপরীতে স্টক এক্সচেঞ্জের সামনে বেশ ভিড় দেখলাম। তখন শফিক সিদ্দিকী বলতেন, শেয়ার ব্যবসা খুব ভালো ব্যবসা, শেয়ার ব্যবসা করবেন, শেয়ার কিনবেন, আত্মীয় স্বজনদের বলবেন, বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন শেয়ার কিনতে, শেয়ার কিনলেই লাভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গণভবনে 5 নং বৈঠকখানার প্রতি সন্ধ্যায় উক্ত ব্যক্তির সাথে মিটিংয়ের আগে মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকীর একই প্রশ্ন, আজকে কত লোক হয়েছে শেয়ার মার্কেটে?
মোটরসাইকেল আরোহীর উত্তর, অনেক লোক হয়েছে, মতিঝিলের রাস্তা ভরে গেছে। শফিক সিদ্দিকীর একই কথা, সবাইকে শেয়ার কিনতে বলবেন। শেয়ার কেনা খুবই লাভজনক ব্যবসা, কিনলেই লাভ। এভাবে দিন যেতে লাগলো। এক পর্যায়ে প্রতিদিন সরেজমিনে শেয়ার মার্কেটের প্রকৃত অবস্থা দেখে সন্ধ্যায় গণভবনে এসে তা জানানোর জন্য মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকী দায়িত্ব দিয়ে দিলেন। মোটরসাইকেল আরোহী প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গিয়ে শফিক সিদ্দিকীকে শেয়ার মার্কেটের বাস্তব অবস্থা জানাতে লাগলো। আর শফিক সিদ্দিকী তা জানার পর ভারতীয়, শিখ, মারোয়ারি এবং বাঙালি ব্যবসায়ীদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতে থাকলেন। সত্যি শেয়ার কিনলেই লাভ, শেয়ার বিক্রি করাটা কোনো ব্যাপার না, কেনাটাই আসল ব্যাপার। আজ কোনো মতে শেয়ার কিনতে পারলে আগামীকাল আসতে না আসতেই তা চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে। শেয়ার কেনা নিয়ে প্রায় সারা দেশেই হৈ হৈ রই রই পড়ে গেছে। বাজারে প্রচুর ক্রেতা আছে, কিন্তু শেয়ার বিক্রেতা নাই। ক্রেতারা শেয়ার কেনার জন্য রাত দিন ঘুরে বেড়াচ্ছে। একদিন মোটরসাইকেল আরোহী শফিক সিদ্দিকীর জানালো, শেয়ার মার্কেটে আজ সবচাইতে বেশি ক্রেতা এসেছে। ইত্তেফাকের মোড়, হাটখোলা, অফিসার সিনেমা হল থেকে শুরু করে পুরো মতিঝিল, শাপলা চত্বর পার হয়ে নটরডেম কলেজ ছাড়িয়ে গেছে। এই সকল এলাকায় যানবাহন বন্ধ হয়েছে। শুধু ক্রেতা আর ক্রেতা, বিক্রেতা নেই। শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে গণভবনের ৫ নং বৈঠকখানায় নির্ধারিত মিটিংয়ে বসলেন। অন্যান্য দিনের তুলনায় আজকের মিটিং অনেক বেশি সময় নিয়ে চলল। অন্যান্য দিন যেখানে মিটিং হয় ১.৫-২ ঘন্টা, সেখানে আজকের মিটিং হলো প্রায় ৫.৫ ঘন্টা। পরের দিন শেয়ার বাজারে আরও বেশি লোক হলো এবং শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ী বন্ধুদের নিয়ে দুপুর ৩টা থেকেই গণভবনে মিটিংয়ে বসেছেন। রাত ১০টা পর্যন্ত একটানা মিটিং চলল। মিটিং শেষে ভারতীয়রা শফিক সিদ্দিকীর সাথে এমন করে করমর্দন ও বুকে বুক মিলিয়ে বিদায় নিল, তাতে মনে হলো এই বিদায় অন্যান্য দিনের মতো বিদায় নেওয়া নয়। তার পরদিন মতিঝিলের শেয়ার বাজারে শুধু বিক্রেতাদের ধাক্কাধাক্কি আর চিৎকার শোনা গেল, কিন্তু শেয়ার ক্রেতা খুঁজে পাওয়া গেল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে শফিক সিদ্দিকী ও তার ভারতীয় ব্যবসায়ীদেরও দেখা গেল না।